আসসালামু আলাইকুম। আজ 30 অক্টোবর 2025 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রায় 1 লাখ সেনা সদস্য বিচারিক ক্ষমতা প্রয়োগে প্রস্তুত। জুলাই সনদে জামাত ও এনসিপির প্রত্যাশা পূরণ হয়েছে, বিএনপির অভিযোগ। এবার গাজায় নিরাপত্তার জন্য যাচ্ছে পাকিস্তানের বাহিনী। এবার বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুষ্ঠু ভোট নিশ্চিত করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সেনাবাহিনীকে আইন প্রয়োগের ক্ষমতা দিয়ে সারা দেশে বিপুল সংখ্যক সদস্যকে মাঠে নামানো হচ্ছে। নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণের অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলায় সেনাবাহিনীর এক একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হবে। এই হিসেবে সারা দেশে সেনা ও নৌবাহিনীর মোট 92,500 জন সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন। এই বিপুল সংখ্যক বাহিনীর মধ্যে সেনাবাহিনীর 90,000 এবং নৌবাহিনীর 2,500 জন সদস্য মোতায়েন করা হবে। সূত্র বলছে, সেনাবাহিনী এখন নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিগত সময়ের মতো এবার আর ভোট কেন্দ্রগুলোতে কেবল দর্শকের ভূমিকায় না থেকে প্রয়োজনে আইন প্রয়োগও করবে বাহিনীটির সদস্যরা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেনা কর্মকর্তারা সেই বৈঠকে নির্বাচনী দায়িত্বে সেনা ও নৌ মোতায়েন সংক্রান্ত এই তথ্য নিশ্চিত করেন। বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উক্ত বৈঠকের বরাত দিয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানান। প্রধান উপদেষ্টা মনে করেন, আগামী নির্বাচন সুন্দর ও উৎসব মুখর করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে। নির্বাচনী নীতিমালা, ভোট কেন্দ্রের নিয়ম, কিভাবে ভোট প্রদান করতে হবে এবং কোথাও বিশৃঙ্খলা হলে কি করতে হবে, এসব বিষয়ে মানুষকে সচেতন করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। এই উদ্দেশ্যেই তিনি নির্বাচন কমিশন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে আরও বেশি সংখ্যক টিভিসি, ডকুমেন্টারি বা ভিডিও তৈরি করে তা যেন খুব দ্রুত ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় আসে সেই নির্দেশ দিয়েছেন। সবাই যেন এটা দেখে নিজেরাই অনেক ক্ষেত্রে প্রস্তুত হতে পারে, সেই উদ্দেশ্যেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে অপপ্রচার বন্ধের বিষয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার সিইসি AM নাসির উদ্দিন প্ল্যাটফর্মটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে সিইসির নিজ কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এদিকে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এই সৌজন্য সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল আসন্ন জাতীয় নির্বাচনে টিকটক প্ল্যাটফর্ম ব্যবহার করে যেন কোনো ধরনের মিথ্যা তথ্য বা বিদ্বেষমূলক অপপ্রচার না ছড়ানো হয় সে বিষয়টি নিশ্চিত করা। বৈঠকে টিকটকের দক্ষিণ এশিয়ার প্রধান ফেরদৌস মুত্তাকিম, টিকটকের বৈশ্বিক লিগ্যাল বিজনেস পার্টনার আদিল শাহ এবং টিকটকের বাংলাদেশ প্রধান আবু নাইম উপস্থিত ছিলেন। তবে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করা হলে টিকটকের প্রতিনিধিরা কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এটিকে শুধুমাত্র সৌজন্যমূলক সাক্ষাৎ হিসেবে উল্লেখ করে বিস্তারিত আলোচনা এড়িয়ে যান। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের কাছে জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে বিএনপি বলছে, ওই সুপারিশে দলটির প্রস্তাবনা উপেক্ষা করা হয়েছে, বরং জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মতামতের প্রতিফলনই সেখানে স্পষ্ট। দলটির অভিযোগ, বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার হয়েও তাদের নোট অব ডিসেন্ট কমিশনের প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি, যা প্রতিশ্রুতি বিরোধী। এ ঘটনায় বিএনপি বিস্মিত ও ক্ষুব্ধ। এ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি। মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন দুপুরে জাতীয় ঐকমত্য কমিশন সুপারিশমালা জমা দেওয়ার পরই রাত 10টা থেকে বৈঠক শুরু হয়ে 11:30 পর্যন্ত চলে। পরে তা মুলতবি রেখে বুধবার পুনরায় বৈঠকে বসে স্থায়ী কমিটি। কমিশনের সুপারিশে বলা হয়েছে, নবনির্বাচিত সংসদ প্রথম 270 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। গণভোটে অনুমোদিত প্রস্তাবগুলো ওই সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন না হলে বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে। বিএনপি নেতারা এই বিধানকে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার LFO 1970 এবং আইয়ুব খানের মৌলিক গণতন্ত্র ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন।
তাদের মতে ঐক্যমত্য কমিশন সেই ধাঁচে জনগণের উপর মত চাপিয়ে দিতে চাইছে। নেতারা বলেন এটি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণার শামিল। এতে ঐক্যমত্য নয়, অনৈক্য তৈরি হয়েছে। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন 25টি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করলেও কমিশনের সুপারিশ সেই সনদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মনে হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করাই এর অন্যতম উদ্দেশ্য। অন্য সদস্য সালাউদ্দিন আহমদ বলেন রেফারি গোল দেবে এমনটা আগে শুনিনি, কিন্তু এখন মনে হচ্ছে কমিশন, সরকার ও আরও কয়েকটি দল একই পক্ষ। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার, অথচ আমাদের প্রস্তাব রাখা হয়নি, বরং যেগুলোর বিরোধিতা করেছি সেগুলোকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। ঐক্যমত্য কমিশন এখন কার্যত অনৈক্য কমিশনে পরিণত হয়েছে। বিএনপি মনে করছে ঐক্যমত্য কমিশন, অন্তর্বর্তী সরকার ও আরও কিছু রাজনৈতিক দল একই পক্ষ হয়ে কাজ করছে। দলটির মতে কমিশনের এই সুপারিশ ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন পেছানোর একটি কৌশল হতে পারে। ঐক্যমত্য কমিশন প্রণীত সুপারিশমালায় প্রস্তাবিত গণভোট আয়োজনের আগেই না ভোট দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার প্রথম প্রহর রাত 12টার পর থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ নিজ ওয়ালে বাংলাদেশের জাতীয় পতাকার লাল অর্ধবৃত্তাংশের ওপরে না শব্দটি যুক্ত করে ছবি পোস্ট করতে দেখা যায়। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরও এই ক্যাম্পেইনে অংশ নিয়েছেন। তিনি নিজের প্রোফাইলে না পোস্ট দিয়েছেন। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজেও এমন প্রচারণা দেখা গেছে। তারা হ্যাঁ লিখে একটি পোস্ট করেছেন। এদিকে জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোটের সুপারিশ করেছে ঐক্যমত্য কমিশন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেওয়া হয়েছে। 28 অক্টোবর দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর শেষে একথা বলেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আলী রিয়াজ বলেন আগামী জাতীয় সংসদ তার প্রথম 9 মাসের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে। এই সংসদেই জুলাই সনদের বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করবে। যদি সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হয়, তাহলে জুলাই সনদের প্রস্তাবনাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে। জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে তিনি বলেন যেসব দল এখনো স্বাক্ষর করেনি তাদের সঙ্গে যোগাযোগ চলছে। এনসিপির সঙ্গেও আলোচনা হয়েছে এবং তা অব্যাহত আছে। আমরা আশাবাদী এনসিপিও শেষ পর্যন্ত সনদে স্বাক্ষর করবে। গাজীপুরের নাওজোড় এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র গাঁজা সহ বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের 14 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন গাজীপুর সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ডের নাওজোড় এলাকার হাজী সিরাজুল ইসলামের ছেলে তসলিম সিরাজ ও তার ছেলে মুশফিক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মধ্যরাতে নাওজোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই তসলিম সিরাজ ও তার ছেলে মুশফিককে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে 8টি বড় ছোড়া, 19টি ছোট ছোড়া, 5টি বড় চাপাতি, 5টি ছোট চাপাতি, 2টি হাসুয়া, 5টি রামদা, একটি সোজা রামদা, 27টি নকল ডায়মন্ড ও গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়। বাসন থানার ওসি মোহাম্মদ শাহিন খান বলেন যৌথ বাহিনীর অভিযানে 2 জন গ্রেপ্তার হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্ট পরিচালিত IIUC টাওয়ার থেকে প্রায় 12 কোটি 80 লাখ টাকা আত্মসাতের অভিযোগে 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের উপসহকারী পরিচালক কমল চক্রবর্তী বাদী হয়ে বৃহস্পতিবার মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ। তিনি জানান মামলায় 16 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া তদন্তকালে এই অপরাধের সঙ্গে অন্যান্য কারো সম্পৃক্ততা পাওয়া গেলে আসামি করা হবে। মামলায় প্রধান আসামি করা হয়েছে আওয়ামী লীগের মনোনীত সাবেক সংসদ সদস্য ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম IIUC বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীকে। তার সঙ্গে আরও আসামি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, ট্রাস্টের সাবেক সদস্য প্রফেসর ডক্টর কাজী দিন মোহাম্মদ, প্রফেসর ডক্টর মোহাম্মদ সালেহ জহুর, ডক্টর ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, রিজিয়া সুলতানা এবং মোহাম্মদ খালেদ মাহমুদ। দুদকের এজাহারে বলা হয়েছে 2021 সালের 6 মার্চ থেকে 2024 সালের 31 জুলাই পর্যন্ত সময়ের মধ্যে আসামিরা পরস্পর যোগসাজশে ট্রাস্টের 12 কোটি 79 লাখ 41,556 টাকা আত্মসাৎ করেন।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্ট একটি অলাভজনক ও দাতব্য প্রতিষ্ঠান, যার আয় শিক্ষাবৃত্তি, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, ইসলামী গবেষণা ও সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় করার কথা। কিন্তু আসামিরা ট্রাস্ট আইন ও বিধি উপেক্ষা করে ওই অর্থ নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। দুদকের অনুসন্ধানে জানা যায় 2005 সালে আইআইইউসি ট্রাস্ট চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় একটি প্লট ক্রয় করে এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় সেখানে 15 তলা বাণিজ্যিক ভবন আইআইইউসি টাওয়ার নির্মাণ করে। 2011 সালের অক্টোবর থেকে ভবনটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। তবে ট্রাস্টের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার কথা থাকলেও নিয়ম বহির্ভূতভাবে সম্মানী, বোনাস, টিএডিএ ও অন্যান্য আর্থিক সুবিধা গ্রহণ করেছেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। দুদক জানায়, ট্রাস্টের নামে প্রাপ্ত আয় সমাজ কল্যাণমূলক কাজে ব্যয়ের কথা থাকলেও আসামিরা তা নিয়ম বহির্ভূতভাবে আত্মসাৎ করেছেন। পর্যাপ্ত প্রমাণ পাওয়ার পরই মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, মানুষের জীবনে সবকিছু প্রকাশ করতে নেই, কিছু কিছু বিষয় অবশ্যই গোপন রাখতে হয়। ধরুন, আপনার সাফল্যের টেকনিক যেটা প্রকাশ করলে আপনার ব্যবসায় ক্ষতি হবে, সেটি কি আপনি প্রকাশ করবেন? অবশ্যই না। ধরুন, এমন একটি গোপন বিষয় যেটা প্রকাশ করলে আপনার পারিবারিক অশান্তি তৈরি হতে পারে, সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে, অথবা অফিসে একটা সংকট সৃষ্টি হতে পারে, সেটা অবশ্যই প্রকাশ করা উচিত নয়। আমাদের হৃদয় অনেক কথা বলতে চাইবে, কিন্তু সকল কথাই যদি আমি কোনো ধরনের সেন্সর না করে বলে ফেলি, তাহলে অবশ্যই বিপত্তির মধ্যে পড়ব। সুতরাং সব কথা বলতে নেই, সব কথা প্রকাশ করতে নেই। কিছু কিছু বিষয় অবশ্যই নিজের প্রয়োজনেই গোপন রাখতে হয়। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির পর শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে গাজায় সেনা পাঠানোর পরিকল্পনা করছে পাকিস্তান। এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ। দেশের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, সরকার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংসদ ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শ করবে। তিনি জিও নিউজকে বলেন, যদি পাকিস্তানকে এই মিশনে অংশগ্রহণ করতে হয় তাহলে আমি মনে করি এটা আমাদের জন্য গর্বের বিষয় হবে। আমরা এই কাজ করতে পেরে গর্বিত হব। এই মাসের শুরুর দিকে ট্রাম্প ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করেন, যা 2 বছরের দীর্ঘ যুদ্ধে ইতি টানে। যুদ্ধবিরতি চুক্তির অধীনে হামাসকে নিরস্ত্র করা এবং জিম্মিদের ও নিহতদের দেহাবশেষ হস্তান্তর করার উল্লেখ ছিল। চুক্তিটি অক্ষুণ্ণ রাখার জন্য তথাকথিত আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনী গঠনেরও আহ্বান জানানো হয়েছে। এখনো কোনো দেশ এই বাহিনীতে নিজেদের সেনা পাঠায়নি। কেউ কেউ বলেছে তারা সৈন্য পাঠানোর আগে বিষয়টি সম্পর্কে আরও স্পষ্টত জানতে চায়। ওয়াশিংটনের সাথে ইসলামাবাদের উন্নত সম্পর্কের মধ্যেই গাজায় সৈন্য পাঠানোর ইচ্ছা প্রকাশ করল পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। এই বছরের মে মাসে ভারত পাকিস্তান সংঘর্ষে মধ্যস্থতাকারী হিসাবে তার ভূমিকার কথা উল্লেখ করেছেন। গত মঙ্গলবার যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার রাফাতে ইসরায়েলি আইডিএফ সৈন্যদের উপর কথিত হামলার প্রতিক্রিয়ায় হামাস যোদ্ধাদের উপর শক্তিশালী হামলার নির্দেশ দিয়েছেন। আইডিএফ সেনাদের হামলায় শিশুসহ অন্তত 60 জন নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছে। যদিও হামাসের মুখপাত্র হাজেম কাসেম স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল পণবন্দীদের মৃতদেহ খুঁজে পাওয়ার সাথে সাথে তাদের হস্তান্তর করতে হামাস বদ্ধপরিকর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে 2 বছর ধরে চলা যুদ্ধে এখনো পর্যন্ত 68,500 ফিলিস্তিনি মারা গেছে। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।